नमस्कार बंधुरा आमी तानिया राय चक्रवर्ती तनु मिक्सिंग ब्लगे सकलके स्वागत। आमी कोनोदिनও তোমাদের সাথে কথোপকথনে আসিনি। আমি কে, কোথা থেকেই বা এসেছি, কি বৃত্তান্ত সবটাই আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলবো এবং এমন কিছু তথ্য তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তোমরা এই তথ্যটা যারা পারবে মানে শেয়ার করার চেষ্টা করবে। এই ভিডিওটা অনেক মানুষের অনেক ক্ষেত্রে অনেক উপকার হবে। এইভাবে অনেকগুলো প্রাণ চলে যায়। প্রথমে শুরু করা যায় আমাকে দিয়ে। আমার নাম তানিয়া রায় চক্রবর্তী হওয়ার পিছনের যে কারণ, আমার নাম অ্যাকচুয়ালি তানিয়া চক্রবর্তী। আমার বাড়ি হচ্ছে বালিতে, বালি হাওড়া। তোমরা সবাই নাম শুনেছ, হাওড়া জেলা, বালি অঞ্চল, বালি তারপরে দক্ষিণেশ্বর, তোমরা আশা করি নাম শুনেছ। আমি সেখানকার মেয়ে। বালিতে আমার বাবার বাড়ি এবং আমার আত্মীয় স্বজন, পরিবার পরিজন সমস্ত বালি বা কলকাতা মিলিয়েই সবাই থাকে। তাহলে প্রশ্ন হলো আমি এতদূর এলাম কি করে, সেটার উত্তরও আমি দেব। আমি আগেই বলেছি যে আমার লাভ ম্যারেজে বিয়ে। তো যেহেতু আমি লাভ ম্যারেজ করে বিয়ে করেছি, সে লাভ ম্যারেজটা হলোই বা কী করে। আমার ফেসবুক প্রেম, ফেসবুক থেকে প্রেম হয়, তারপরে আমাদের বিয়ে হয়। দুবাড়ি থেকে দেখাশোনা হয়, দেখাশোনা হয়ে তারপরে আমাদের বিয়ে হয়। তখন আমি 3rd ইয়ারে পড়ি। আমি কতদূর পড়াশুনো করেছি, আমি বালিতেই আর কি, স্কুল থেকেই বা বালিকা বিদ্যালয়, সেখান থেকে আমি মাধ্যমিক কমপ্লিট করি। বালি বঙ্গশিশু বালিকা বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক কমপ্লিট করি আর্টস নিয়ে। আমার সাবজেক্ট ছিল হিস্ট্রি, জিওগ্রাফি, নিউট্রিশন অ্যান্ড সোশিয়োলজি। তারপরে আমি 3rd ইয়ারে মানে 1st ইয়ারে ভর্তি হই। মানে আমি জার্নালিজমে স্যার গুরুদাস কলেজে আমি চান্স পাই, কিন্তু আমার মা আমাকে জার্নালিজম নিয়ে পড়তে দেয় না। সে বলে যে না, জার্নালিজম নিয়ে পড়তে তারা সাহস পায় না, সবাই তো সাহস পায় না, রাতের পর রাত জাগতে হবে, ডিউটি করতে হবে, তো এমনি নর্মাল গ্র্যাজুয়েশন করো। তো আমি জিওগ্রাফিতেও 80% মার্কস পাই, কিন্তু তারপরেও আমি সোশিওলজি নিয়ে বঙ্গভাষী কলেজ, শিয়ালদা, একদম সুরেন্দ্রনাথ কলেজের পাশেই অবস্থিত বঙ্গভাষী কলেজ, খুব বড় কলেজ। ডে কলেজ আছে, নাইট কলেজ আছে। ওটার নামে অ্যাকচুয়ালি কমার্সের জন্য বিখ্যাত, অফ কমার্স, কিন্তু ওখানে আর্টস, সায়েন্স, কমার্স সবটাই পড়ানো হয়। সেখান থেকে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। আমার ছিল সোশিওলজি অনার্স, সোশিওলজি অনার্স। ইন বিটুইন যেহেতু 3rd ইয়ার পড়তে পড়তে আমার বিয়ে হয়ে যায়, তো 3rd ইয়ার কমপ্লিট, 3rd ইয়ার দেওয়ার পরে আমার বেবি চলে আসে। তো বাচ্চা হওয়ার দরুন আমি 1 বছর পড়া অফ দিয়েছিলাম। তারপরে আমি মাস্টার্স করি। সেটা আমি করি শিউরি বিদ্যাসাগর কলেজ থেকে, নেতাজি ওপেন ইউনিভার্সিটির আন্ডারে। আমাদের পরীক্ষা সিট পড়েছিল রামপুরহাট কলেজ। তখন আমি শিউরি থাকতাম, শিউরি আমার শ্বশুরবাড়ি। তো আমি কোথাকার মেয়ে সেটা তোমরা জেনে নিলে। আর বিয়ে হয়েছিল আমার শিউরিতে। শিউরি বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, ঠিক আছে। বীরভূমের সদর শহর হলো শিউরি, খুব ভালো শহর। তো আমি সেখানকার বউ, সেখানে আমার বরের আদি বাড়ি, বাবা মা সেখানেই থাকে। তো যাই হোক, তারপরে আমার বিয়ে হয়। তারপরে আমি এমএও কমপ্লিট করি। তারপরে আমি একটা মন্টেসরি ট্রেনিংও করি কবিগুরু পাঠভবন থেকে। আমার বিএড বা ডিএলএড করাটা, বিএড বা এমএটা করা মানে বিএডটা করা হয়নি। আমি প্রাইমারি ট্রেনিংটা কমপ্লিট করি এই কিছুদিন হলো। তো আমি বিয়ে 5 বছর আমি শিউরিতেই মানে আমার শ্বশুরবাড়িতেই ছিলাম। 5 বছর পর আমি আমার হাজব্যান্ডের সাথে মাইথনে যাই। মাইথনে কিছুদিন থাকি। থাকার পরে আমি দুর্গাপুরে, বর্ধমান ডিস্ট্রিক্টের দুর্গাপুরে বলে একটা শহরে, সেখানে আমার বরের হেড অফিস। কিন্তু আমার বর যেহেতু সার্ভিস করে, সেহেতু আমার বরের বেশিরভাগ সাইটে ডিউটি হয়। কানেক্টটা বেশিরভাগই সাইটে ডিউটি করে। তো সেই ক্ষেত্রে আমি দুর্গাপুর বাসিন্দা হই। তো আমি 5 বছর যে ছিলাম
শ্বশুর শাশুড়ি ছিলেন, ননদ পাশেই থাকতেন, আর বর সপ্তাহে সপ্তাহে যাতায়াত করতেন, আবার কোনোদিন 15 দিন অন্তর অন্তরে যাতায়াত করতেন। আমি যখন দুর্গাপুরে আসি তখন আমার বর প্রত্যেক সপ্তাহে সপ্তাহে যাতায়াত করে। এখনও পোস্টিং হয়ে গেছে দুর্গাপুরে। প্রত্যেক সপ্তাহে সপ্তাহে যাতায়াত করতো। আর আমাদের এখানে হায়ার সিকিউরিটি এরিয়া, তো সেই জন্য আমাদের এখানে কোনো অসুবিধা হয় না। ইভেন রাতে বন্দুকধারী সিকিউরিটিও এখানে গার্ড দেয়, তো সেই জন্য এখানে কোনো অসুবিধা হয় না। দিনে রাতে অল টাইম এখানে সিকিউরিটি থাকে। এখানে চুরি, যেহেতু এটা একটা কমপ্লেক্স এরিয়া, এখানে বিভিন্ন ধরনের মানুষ থাকেন, সেই তো এখানে চুরির চান্সও খুব কম, হয়ই না বললেই চলে, হয়ই না। আমি কোনোদিনও শুনিনি আজ পর্যন্ত এখনো অবধি যে কারুর বাড়িতে কিছু চুরি হয়েছে, কারণ এখানে হায়ার সিকিউরিটি। 72টা কমপ্লেক্সে মোটামুটি 103 জন করে সিকিউরিটি। তো সকাল দুপুর রাত্রি 3 বেলায় সিকিউরিটি, আন্ডার সিকিউরিটি এবং আন্ডার সিসিটিভির মধ্যে আমরা থাকি। এই হয়ে গেল আমার পরিচয় পর্ব। আজকে 23শে আগস্ট 2024। আমি আমার পরিচয় পর্ব এবং আমার আজকে জীবনে কেন ব্ল্যাক ডে, এবং এই জীবনটা যেন কারুর জীবনে না আসুক, সেটাই আমি চেষ্টা করব যেন ভগবান আমার শত্রুরও, যদি কেউ আমার শত্রুও থেকে থাকে, তারও জীবনে এই দিনটা না আনুক। আজ 2024, 23শে আগস্ট। আজকের ডেটে দাঁড়িয়ে আমার শ্বশুর শাশুড়ি তো গত হয়ে জানি। বিগত 1 বছর আগে তারা তো হঠাৎ করে স্ট্রোকে মারা যায়। 1 বছর আগে 2023, 1 বছর পিছনে আমাকে যেতে হবে। 2023, 23শে আগস্ট দিনটি আমার জীবনে ব্ল্যাক ডে। কি হয়, আমি মেয়েকে স্কুল থেকে দিয়ে আসি। তার আগে বলি, আমার পেটটা আর কি অনেক দিন থেকে ফুলে যাচ্ছিল। তখন আমার রান্নার মেয়ে ছিল। আমি ভাবতাম যে আমি তো কোনো এক্সারসাইজ করি না, বা আমার বেশি কাজ করতে হতো না, তো সেই জন্য হয়তো আমার পেটটা ফুলছে, ঠিক আছে। কিন্তু আমাকে রান্নার দিদি, কাজের দিদি এরা বলেছিল যে তোমার পেটটা কেন ফুলছে। আমি ভাবলাম যে না, আমি তো কাজকর্ম কম করি, তো ওই জন্যই হয়তো ফুলছে, মর্নিং ওয়াকও ঠিক মতো হয়ে ওঠে না। 2023, 23শে আগস্ট। আমি ভোরবেলা মেয়েকে স্কুলে যথারীতি এখন যা টাইম, সেম টাইমে আমি নামি স্কুলে দিতে যাওয়ার জন্য। আমার বর তখন হাজারিবাগে পোস্টিং, রাত্রিতে। আমার শ্বশুর শাশুড়ি বেঁচে, তারা তখন শিউরি থাকতেন। তো আমি নামি, নেমে তাকে দিয়ে আসি, দিয়ে আমি ওপরে উঠি। তখনই আমার রান্নার দিদি, কাজের দিদি দুজনেই আসেন। রান্নার দিদি রান্না করে, আর কাজের দিদি কাজ করছিল, ঘর ঝাড় দিচ্ছিল। আমি তোমাকে তার সাথে পরিচয় অবশ্যই করাবো, ও এখনও কাজ করছে। ওর কাজ হয়ে গেলে আমি বলবো ওকে এদিকে আসতে একবার। বারবার খুব ডিস্টার্ব করছে কানেরটা, যাই হোক। তো আমার হঠাৎ করে একটা পেন হয় পেটে, অসহ্য যন্ত্রণা, অসহ্যতম যন্ত্রণা। সে যন্ত্রণা বলে বোঝাতে পারবো না। আমি বাথরুমে যাই, আমি বলছি যে আমার পায়খানা হচ্ছে কি, এই জন্য পায়খানার জন্য এতটা যন্ত্রণা হচ্ছে। অল্প পায়খানা হয় আর ব্লিডিং। আমি ভাবলাম আমার বোধহয় পিরিয়ডসটা এখনো অবধি কমেনি। তার আগের 2 দিন আগেই আমি শ্যাম্পু দিয়ে নিয়েছি যথারীতি। তো অসহ্য যন্ত্রণা। তো আমার একটা বান্ধবী আছে, নিচে থাকে 7 তলায়, সোমা নাম, ওকে আমি ডাকি। আমার কাজের দিদি ডেকে আনে যে তুমি যাও, শিগগিরই এসো, তোমার বন্ধু প্রচণ্ড পেটে যন্ত্রণা হচ্ছে। সে আসে, সে আমাকে দেখে, সে আমাকে বলে যে চল, এখানে আমাদের মিশন বলে একটা বড় হাসপাতাল আছে, চল তোকে ভর্তি করে দিই। তো যে হাসপাতালের নাম শুনেছি ভেতরটা দুঃখ করছে। তো আমার একটা বৌদি আছে, বালিতে থাকে। সেই বৌদি
আমাদের পাড়োসি বৌদি আর কি আমাকে বলেছিল, তখন আমার বিয়ে হয়নি, যে যখন পিরিয়ড হবে, পিরিয়ডের যখন পেটে ব্যথা হবে, খুব পেটে ব্যথা হচ্ছে, ওষুধ খাওয়ার মতো পরিস্থিতি হচ্ছে, লিকার চা নুন দিয়ে, নুন মিন্স সাদা যে লবণটা, কাঁচা নুন, সেই নুন দিয়ে চায়ের বদলে ওই নুন দিয়ে লিকার চাটা খেতে। তাহলে কি হয়, লিকার চাটা পেন কিলারের কাজ করে। নুন যেহেতু পেন কিলারের কাজ করে, তো সেই ক্ষেত্রে পেটে যন্ত্রণাটা সেরে যায়। আমি কিন্তু পেটে যন্ত্রণা হলে ঠিক সেটাই করতাম, যেটা আমি কি বৌদি বলেছে। আমার কমতো, আমি যথারীতি আমার কাজের মাছকে বলি, কাজের যে রান্না করতে, উনি আমাকে করে দিলেন, আমি খেলামও। এই কিছুক্ষণের জন্য ব্যথাটা কমলো কি কিছুক্ষণ, তারপরে আবার স্টার্ট। তারপরে বিকেলবেলায় আমি অ্যাপেলো বলে, আমাদের পাশেই আছে অ্যাপেলো ফার্মেসি, সেখানে যাই। সেখানে যাওয়ার পর আমি ডক্টর সুস্মিতাকে দেখাই। দেখানোর পর আমাকে তিনি তুরন্ত, মানে সেখানে গিয়ে আমি বুঝতে পারছি না এত পেটে যন্ত্রণা করছে, আমাকে সময় নিয়ে যায় ডাক্তার দেখাতে। তো খুব পেটে যন্ত্রণা করছে, তো আমি যথারীতি ডাক্তারকে সব ঘটনা বলি। ডাক্তার শুনলো, আমার প্রত্যেক মাসে পিরিয়ড নর্মাল, সমস্ত কিছু নর্মাল। তো কি করে হতো? হ্যাঁ, পিরিয়ডটা অল্প হতো, কিন্তু হতো। 4 দিনের জায়গায় 3 দিন হতো, কিন্তু হতো। 5টা প্যাডের জায়গায় 4টে প্যাড ভিজত, কিন্তু পিরিয়ডটা কন্টিনিউ হতো। তো আমি যথারীতি তার চেম্বারে ঢুকি, সে দেখলো, এটা বলে ইমিডিয়েটলি একটা আল্ট্রাসাউন্ড করতে হবে। আল্ট্রাসাউন্ড না করলে আমি বুঝতে পারবো না যে কি হয়েছে, আর ইউরিন টেস্ট করতে হবে। তো আমার যখন ইউরিনটা বেরোয়, আমার বান্ধবী সোমা, ও বলে যে পুরো তো ব্লাড বেরোচ্ছে ইউরিন। তো আমি বলছি যে হ্যাঁ ইউরিন বেরোচ্ছে না, ইউরিন দিয়ে ব্লাড বেরোচ্ছে। আমি বলছি যে হয়তো পিরিয়ড হচ্ছে, প্যাডও নেওয়া আছে, হয়তো ইউরিন দিয়ে সেই জন্য ব্লাড বেরোচ্ছে। তারপর আমার অতিরিক্ত পেটে যন্ত্রণা, ডাক্তার আমার টেস্ট করলো পেটের মধ্যে সেই যেটা ঢুকিয়ে করে। তো ডাক্তারবাবু একটা কথা বলছিল টেস্ট করতে করতে, যে তিনি কিছু একটা দেখতে পাচ্ছেন পেটের মধ্যে, র্যাপচার করে গেছে, র্যাপচার করে গেছে। আমি তো জানি না হোয়াট ইজ দ্য মিন অফ র্যাপচার, আমি তো এটা সত্যি জানা নেই। আমি এতদূর পড়াশুনো করেছি, আমি ডাক্তার ফ্যামিলিতে, আমার মেজমা ডাক্তার, আমার কিছু ছেলেরা ডাক্তার ফ্যামিলিতে বিলং করেছি, বহু লোকজনের সাথে ওঠা বসা করেছি, কিন্তু এই রোগটা কি র্যাপচার করে গেছে। তো যখন বললো র্যাপচার করে গেছে বলি, তারপরে আমাদেরকে বললো তোমরা বসো বাইরে। আমরা বসলাম, সাথে সাথেই টেস্ট হয়ে বলো যে আবার আমাকে প্রেগনেন্সির রিপোর্টটা দিই, মানে ইউরিন টেস্টটা দিই। ইউরিন টেস্ট নিয়ে আসা হলো, ডাক্তারবাবু আমাকে বললো তুমি প্রেগনেন্ট। আমার মাথা ভেঙে পড়ার মতো অবস্থা, প্রেগনেন্ট হওয়ার মতো অবস্থা আমার হয়েছিল। আমার একটু সন্দেহ হয়েছিল বলে আমি তোমাদের কাছে, আমার লুকোনোর কিছু নেই। কেন আজকে যদি আমি তোমাদের কাছে কিছু লুকোই, তাহলে অনেক মানুষের, অনেক মারা হয়তো এইভাবে মারা যাবে, তো সেই জন্য আমি কিছু লুকোবো না। তো আমি কিন্তু প্রেগা নিউজ দিয়ে টেস্ট করেছিলাম, তারপরে পিরিয়ড হয়ে গেছিল। প্রেগা নিউজেও কিন্তু 2টো দাগের জায়গায় 1টা দাগই এসেছিল। আমার যখন মেয়ে হয় তখন কিন্তু 2টো দাগই এসেছিল। তো তাহলে প্রেগা নিউজও ভুল দেয়, এটা আমি একদম পুরো প্রমাণ পেয়ে গেলাম। আমি এটা তার বিশ্বাসী নই ইউরিন টেস্ট ছাড়া। তারপরে ডাক্তারবাবু বলল তোমার হচ্ছে, তুমি প্রেগনেন্ট, তোমার হচ্ছে একটপিক প্রেগনেন্সি। আমি তো জানি না হোয়াট ইজ দ্য মিনস অফ একটপিক প্রেগনেন্সি, আই ডোন্ট নো। তখন আমি ডাক্তারবাবুকে জিজ্ঞেস করলাম একটপিক প্রেগনেন্সিটা কী। ডাক্তারবাবু আমাকে যেটা বলছিলাম, আমাদের ইউট্রাসে 2টো টিউব থাকে, ফ্যালোপিয়ান টিউব। যখন আমাদের মিলনটা হয় আর কি, স্পামগুলো আসে আর কি, তখন ওই টিউবটা দিয়ে এসে আমাদের ইউট্রাসকে সশক্ত করে।
ঠিক আছে। তো সেই যে টিউবটা দিয়ে আসে, সে একটা টিউব দিয়ে সেই স্পামটা আসতে পারেনি, স্পামটা ওই টিউবের মধ্যেই আটকে গেছে। এবং যেহেতু ওটা টিউবের মধ্যে আটকে গেছে, ওখান থেকেই একটা মানে মাংস টুকরো বাচ্চা ফর্ম হতে শুরু করেছে। এবার সে যেহেতু বাড়তে শুরু করেছে, টিউবের আকৃতিটা যেহেতু ছোট হয়, সরু হয় ফ্যালোপিয়ান টিউব, সেই জন্য টিউবটা বাস্ট করে গেছে। দ্যাট ইজ কল্ড র্যাপচার। ইটস আ ভেরি ডেঞ্জারাস পিরিয়ড, ভেরি খুব ডিস্টার্ব করছে, মেয়েটা ফুলে দিচ্ছে। ইটস আ ভেরি ডেঞ্জারাস পিরিয়ড। একটপিক প্রেগনেন্সিতে প্রচুর মহিলা মারাও পর্যন্ত যায়। কি হয়, র্যাপচার করে গিয়ে ইন্টারনাল ব্লিডিং ভেতর থেকে হতে শুরু করে। যদি তাকে সঠিক টাইমে চিকিৎসা করা না হয়, তাহলে সেই গর্ভবতী মহিলা আজকের ডেটে দাঁড়িয়ে 2024 আজকের এত উন্নত উন্নত স্বাস্থ্য ব্যবস্থাতেও মৃত্যু পর্যন্ত হতে পারে। তো শুনে তো আমার কাটা দিয়ে উঠলো। ডাক্তারবাবু বলল আজকে রাত্রির পর্যন্ত, রাত্রেবেলা যদি আমি, তখন আমার হাজব্যান্ড দূরে ছিল, তবুও সময় আমাকে বলেছিল যে আমি বন্ড দেব। তখন আমি বললাম না, আমার হাজব্যান্ড আসুক। তো ডাক্তারবাবু বললো ইঞ্জেকশানেও যায়, কিন্তু আমাকে সেটা আপনাকে ভর্তি থেকে দেখতে হবে যে ইঞ্জেকশানে যাচ্ছে কি না। এবার এত বড় ডিসিশন, আমার হাজব্যান্ড নেই এদিকে, বাইরে, আমার মা বাবা বালিতে, আমার শ্বশুর শাশুড়ি বালিতে, আমি কি করে নেবো এত বড় ডিসিশন? আমার নিজেকে খুব অসহায় লাগে। আমি হাজব্যান্ডকে ফোন করি, আমার বন্ধুটিও কথা বলে, সে সাথে 4 চাকা নিয়ে রাত্রির 12টায় সে পৌঁছায়। তার মিডিলেও আমার একটু যন্ত্রণা হয়। ডাক্তার বলেছিল যন্ত্রণা হলে 4টে পেনকিলার দিয়েছিল, খেয়ে থাকবে। আর অতিরিক্ত ব্লিডিং হলে বা মাথা ঘুরলে অবশ্যই হাসপাতালে অ্যাডমিট হয়ে যাবে, যত তাড়াতাড়ি পারবে অ্যাডমিটই হও। কিন্তু এখন যখন বলছো যে ওষুধের দ্বারা কিছু হবে না, তো তবুও তোমাকে দিয়ে রাখছে। কিন্তু এনি এমার্জেন্সি ইউ ক্যান অ্যাডমিট হেলথ ওয়ার্ল্ড নার্সিং হোম। আমি তো আমার বন্ধুজি বলে ওকে, আমি বাড়ি চলে এলাম। আমার বর আসলো, বরকে বললাম ঘটনা। ওর প্রথমে বিশ্বাস করতে, ওরও এটা ঠিক জানা ছিল না। তারপর পরের দিন হলো, সেদিনকে ওরা 4টের সময় উঠে ওরকম পেটের যন্ত্রণা, ব্লিডিং হচ্ছে। পরের দিন 10টার সময় আমরা বেরিয়ে পড়লাম, আবার ওরকম পেটে যন্ত্রণা, সেম, খেতে পারলাম না, নিয়ে বেরিয়ে পড়লাম। ডাক্তার এটাও বললো যে টিউবটা আছে সেই টিউবটা তোমার বাদ যাবে, একটা টিউব, তাতে তোমার কি হবে, বাচ্চা হওয়ার চান্সেস থাকে, আইডিয়া তো আছেই, কিন্তু 50% বাচ্চা হওয়ার চান্সটা কমে যাবে। এটা আমার বড় মেয়ে, এটা আমার একটা মেয়ে, আমরা সবাই জানি, যেটা বলছি 50% বড় হওয়ার চান্সটা, বাচ্চা হওয়ার চান্সটা কমে যাবে। যেহেতু আমার একটা বাচ্চা ছিল, তবুও শুনে মনটা খুব খারাপ হয়ে গেল। সবারই ইচ্ছা করে দুটো বাচ্চার, সবারই শখ হয়। তো যাই হোক, তারপরে আমি সেদিনকে সারাদিন দুর্গাপুরে বেস্ট ডাক্তারের কাছে ঘুরি। কিছু অ্যাপয়েন্টমেন্ট পাই, কিছু পাই না, সবার মুখে। তারপরে আমার হাজব্যান্ড ডিসিশন নেয় আমাকে চেন্নাইতে নিয়ে যাবে, চেন্নাই অ্যাপেলোতে আমার অপারেশন করবে। তো তার জন্য 4 দিন পর, তাই আমি বলছি যে আমার এত যন্ত্রণা করছে পেটে, আমি 4 দিন পর চেন্নাই অ্যাপেলোতে যাওয়ার ক্ষমতা আমার নেই। ইমিডিয়েটলি দুর্গাপুরেরই, ইভেন আমার গাড়ি করে কলকাতাতে যাওয়ারও ক্ষমতা নেই, চেন্নাই তো অনেক দূরের কথা। তো যেহেতু আমাদের এখানে এয়ারপোর্ট আছে সামনেই, তো চেন্নাই তো অনেক দূর, আমার কলকাতা যাওয়ারই ক্ষমতা নেই। দুর্গাপুর থেকে যেটুকু হয় সেটুকু করো, আর না হলে জানো সব টাকা পাবে। তো হাজবেন্ড সেই রাতে, তোমাকে মাসিটার কথা দেখাবো বলছিলাম, এসো এদিকে এসো, একবার দেখবে, এদিকে এসো। এসো এখানে বসো। এই যে উনি ছিলেন, কি হচ্ছিল আমাকে বলো।
দর্শকদের কি হচ্ছিল 23 আগস্ট? তাও ছিলাম ওই মুহূর্তে মধ্যে লোক ডেকে এনেছি। হ্যাঁ, লোক করেছি ব্যবস্থা করে কি হচ্ছিল মানে খুব যন্ত্রণা। হ্যাঁ, শুনে নিলে ঠিক আছে, সেই পর্যন্তই। তো ওর তো কাজ আছে, শুনলে মুখে সবটাই। আর যারা যারা ছিলেন তারা তো আজকে আমার কাছে নেই। এইবারে যেটা তারপরে আমার ডক্টর সুব্রত সরকার, ভগবানকে আমরা পুজো করি। আমার জীবনে ভগবান উনি, আমার জীবনদাতাও। আমার মা বাবা আমাকে জন্ম দিয়েছেন, আমার জীবনদাতা। ওই ডাক্তারবাবুও আমাকে প্রাণ বাঁচিয়েছেন, উনি আমার জীবনদাতা। আমার বর আমাকে ঠিক টাইমে নিয়ে গেছেন, ও আমার জীবন। এই 3টে মানুষের অবদান আমার জীবনে প্রচুর, যার জন্য আজকে আমি এই জায়গাতে বসে আছি। আমাকে উনি দেখেন, 10 নম্বরে আমার নাম দেখে বলেন ইমিডিয়েটলি ওটি করতে হবে, এটা একটোপিক প্রেগনেন্সি। আমি রাতেই ওটিটা বললাম যে ডাক্তারবাবু আমি বাঁচবো তো, একটোপিক প্রেগনেন্সি তো মরে যায়। বলছে না না, তুই আমাকে একটা পালস গিফট করবি। 100 বার বাজবে যে ডাক্তারবাবু আমার মেয়েটা দেখেছেন তো, আমার মেয়ের দিকে আমাকে ফিরিয়ে দিন, আমাকে বাঁচিয়ে দিন। বলছে তোর কোনো চিন্তা নেই মা, তোকে আমি বাঁচাবো, তুই আমার বোনের মতো, চিন্তা করিস না। আমি যাই দ্য ড্রিমল্যান্ড নার্সিংহোম, দুর্গাপুরের মধ্যে খুব ভালো নার্সিংহোম, গাইনোর জন্য খুব বিখ্যাত। তো আমি সৌগত সরকার, ডক্টর সৌগত সরকার, যারা দুর্গাপুরে থাকো অবশ্যই গাইনো কোনো সমস্যায় এই ডাক্তারকে দেখিও। ক্রিটিক্যাল কেয়ার গাইনো সমস্যায় উনি সমাধান করে। সৌগত সরকারকে আমাকে বললো ভর্তি হতে হবে। ওই রাতে আমি ভর্তি হয়ে গেলাম। আমার মা এলো কলকাতা থেকে, মা ফ্ল্যাটে এলো। তারপরে আমাকে আমি ঘুরতে ঘুরতে খুব খিদে পেয়ে গেছিলো, দুপুর একটু পিৎজা খেয়ে গেছিল। তো আমার অপারেশনটা ওই জন্য একটু লেটে হলো, সাথে সাথেই করে দিত। 8টার সময়, 7টায় ভর্তি হয়ে গেছে, 8টার মধ্যে অল কমপ্লিট করে দিয়েছে। 10টায় আমাকে ওটিতে নিল। 10টায় যে আমাকে ওটিতে নেওয়ার পরে আমার হয়েছিল হচ্ছে ফুটো করে পড়েছিল আর কি, যেটাকে বলে ল্যাপ্রোস্কোপি, কিন্তু অনেকগুলো সেলাই করেছিল। তো ল্যাপ্রোস্কোপি করেছিল, বললো যে পুরো পেট না কাটলেও চলবে, আর পুরো পেট কেটেও করতে পারে, তার জন্য প্যাকেজটা কম, টাকার অঙ্কটা। আর যদি ফুল কেটে করে, যদি পুরো পেট কেটে করেন তাতে টাকার অঙ্কটা কম, 50-60 হাজার টাকার মধ্যে হয়ে যায়। আর যদি আপনি মানে ল্যাপ্রোস্কোপি করে তো 90,000 মতো খরচা হবে সবটাই, বিল ওরকম 65-70 হাজার টাকা বিল, তারপরে ওষুধ সবই তো আছে, 95,000 ওরকম বিল হচ্ছিল। তো আমাদের সবটা যেহেতু মেডিক্লেম ছিল সেহেতু আমরা পেয়ে গেছি, অসুবিধা হয় না। কিন্তু সেই সময় আমার বর টাকার দিকে চিন্তা তো নাও করতে পারত, না করে তো আমাকে সরকারি হাসপাতালেও ভর্তি করতে পারত, করেনি, ঠিক আছে। কিন্তু বেশিরভাগ জায়গায় প্রেগনেন্সিতে কিন্তু মেডিক্লেম ইস্যুস হয় না, যেহেতু আমাদের ভালো মেডিক্লেম ছিল সেন্ট্রালের, সেহেতু আমরা এই মেডিক্লেমটা পাই। তো প্রথমে আমরা জানতাম টাকা দিয়েই হবে, তো বললো যে আপনি ভর্তি করে দিন। আমার বড় বলছে যা লাগে আমি বলি, কোনো অসুবিধা নেই। ভর্তি হয়ে গেলাম, তাও আমাকে বললো আরও যে ভালো জায়গায় তুমি গেলে চলো, বা কলকাতা না। বলছি না, ডাক্তার বললো যে একে ফেলে রাখা যাবে না। গেলাম, 10টায় আমার ওটিতে আমি ঢুকলাম। আমাকে গ্যাস দেওয়া হলো নাকি, ঠিক আছে, গ্যাস। আমি এই দিনটা স্বপ্নও কোনো দিনও ভুলতে পারবো না, যে ডাক্তারবাবু আমাকে অ্যানাস্থেশিয়া করছে। উনি আমাকে বলছেন তুমি বাবা মার কটা মেয়ে? যে আমার তো একটাই মেয়ে। আমার তো তখন মেয়ের কথা মাথায় ঢুকছে। তার আগে মেয়ে আমাকে গিয়ে রাধে রাধে করে এসছে, ঠাকুর না থাকলে তো কিচ্ছু হয় না।
তো আমি বলছি যে আমি ডাক্তারবাবু একটাই মেয়ে, আমি বলছি তাহলে কি ডাক্তারবাবু আমি বাঁচবো না? আপনি কেন বলছেন যে কটা? তারপরে যথারীতি আমাকে গ্যাস দিচ্ছে। আমি যে আমি লোয়ার পোর্শনটা আমাকে অবাস করুন, প্লিজ আমাকে অজ্ঞান করবেন না যদি আমার জ্ঞান না আসে। ডাক্তারবাবু বলছেন আমি তোকে জ্ঞান ফিরিয়ে মাথা নাড়িয়ে হাত নাড়িয়ে যাবো, চিন্তা করিস না। তো আমার 2.5 ঘন্টা ওটি হয়, 2 ঘন্টা 10 মিনিট। 10টায় ঢোকায়, 12টা 10-এ আমাকে বার করে। আমি তখন ওটিতে মৃত্যুর সাথে লড়ছি। আমি জানি না, ডাক্তারবাবুও বলেননি। 12টা 10-এ আমার আস্তে আস্তে জ্ঞান আসে। তখন আমি ওটিতে, তারপর আস্তে আস্তে আমাকে বেডে শিফট করে। ডাক্তারবাবু বললো ঠিক আছে তো, সব ঠিক হয়ে গেছে তো? যে হ্যাঁ ডাক্তারবাবু সব ঠিক আছে। আমাকে জিজ্ঞাসা করলো তোমার নাম কি, মানে যেগুলো হয় যে আমি যাতে ভুলে গেছি কি। তখন তো আমার সদ্য জ্ঞান আসছে। আমার হাজব্যান্ড মশাই বাইরে দাঁড়িয়ে আমাকে বলছে ডাক্তার ভগবান, ভগবান ডাক্তার, এই ডাক্তারের জন্য জীবনটা ফিরে পেল। রক্তের দরকার লাগলে ডোনারও রেডি করেছিল। ওর অফিসের 2জন কালিগ ছিল, ওর ড্রাইভার ছিল, মানে তারা ফোনে ছিল, ড্রাইভার তো সাথেই ছিল, আর আমার হাজব্যান্ড ওই রাতে। তো তারপরে আমাকে চারিদিকে ফ্যান করা, এদিকে ইঞ্জেকশন দিচ্ছে, অক্সিজেন পরিয়ে দিয়েছে। ডাক্তার বারবার বলছে অক্সিজেন যেন নাকটাকে খোলা না হয়। সারা রাত তো ওইভাবে কাটলো। তারপর পরের দিন আমাকে কেবিনে শিফট করলো। টানা 5 দিন আমি নার্সিংহোমে অ্যাডমিট ছিলাম। ওরা আমাকে মোটামুটিভাবে আমাকে হাঁটিয়ে একটু সুস্থ করে তারপরে আমাকে ওরা ছাড়ল। তারপর আমি বাড়ি এলাম। বাড়ি আসার পর আমার শাশুড়ি মা, উনি মারা গেছেন, উনি চলে এলেন। উনি আমাকে সেবা করতেন, দুবেলা আমার মুখের সামনে খাবার ধরা, আমি চান করলে আমার গাটা মুছে দেওয়া, প্রচুর করেছিলেন। ওনার ঋণ আমি শোধ করতে পারবো না, বরং আমি ওনাকে কিছু করতে পারিনি। উনি চুপ করলেন আর চলে গেলেন, কিন্তু উনি আমাকে প্রচুর করেছেন। তো ওনার আত্মার শান্তি পাক। আজকের দিনে বরং মনটা খারাপ করছে ওনার জন্য। বিপদের সময় যেই করে সেই তো বন্ধু হয় প্রকৃত, সেই তো প্রকৃত ভালো মানুষ। আমার শাশুড়ি মা খুব ভালো মানুষ ছিল, সত্যি খুব ভালো মানুষ ছিল। আমার মাকে চলে যেতে হয়েছিল, কারণ আমার বাবার যেহেতু বয়স হয়েছিল, চলে যেতে হয়েছিল। তো আমি এখানেই থাকি, এরাই আমার ট্রিটমেন্ট করে। তারপর তো 2 মাস 3 মাস পর আমি পুরী যাই, ততদিন আমি ঘরেই থাকি, ঘর থেকে খুব একটা বেরোতাম না। এখন আমি মোটামুটি সুস্থ হয়েছি। আমাকে শ্বশুরমশাই একদিন দেখতে এসেছিলেন। তো এই ঘটনার জন্য আমার বলার বক্তব্য হচ্ছে এটাই, যদি দেখো কারুর প্রেগনেন্সি হচ্ছে, মানে প্রেগনেন্ট তোমরা হয়েছো, তোমাদের প্রেগনেন্ট হওয়ার মতো কিছু সমস্যা হয়েছে, মানে প্রেগনেন্সির প্রসিডিওর তোমরা করছো বা করেছো, তারপরেও তোমাদের পিরিয়ডটা 4 দিনের জায়গায় 3 দিন হচ্ছে, বা তোমাদের কিডে ধরা পড়লো না, অবশ্যই ডাক্তারের কাছে যাও। আমার মতো ভুল তোমরা করো না, যার জন্য আমার আজকে একটা টিউব বাদ চলে গেছে। আজকে কিন্তু আমার বাচ্চা হওয়ার চান্সেস মাত্র 50% নর্মাল বেডে, আর না হলে আইভিএফে যেতে হবে। ঠিক আছে? তো আমি তোমাদেরকে এটাই বলবো, তোমরা কিন্তু আমার মতো ভুলটা করো না। একটপিক প্রেগনেন্ট আর আমার ভিডিওটা প্রচুর শেয়ার করে দাও, যাতে প্রচুর মানুষের কাছে পৌঁছায়, প্রচুর মানুষ জানতে পারে। ঠিক আছে? তাতে কি হবে, তোমাদেরও জ্ঞানটা, আমরা যেটা জানতাম না, যদি আমি প্রথমে জানতে পারতাম যে আমাদের একটপিক এসছে, প্রথমে স্পামটা অল্প ছিল, ওই টিউব থেকে আর মানে রিমুভ হওয়া যেত, ইঞ্জেকশান দিয়ে ওরা ঠিক করে দিত, তাহলে আমার টিউবটা বাদ যেত না। এরকমও ঘটনা ঘটে,
আমাদের এখানেও ঘটেছে। আমি তখন জানলাম একটু প্রেগনেন্সি, আমার একটা বান্ধবীর সাথেও হয়েছিল। তো যাই হোক, তো এটা 100-এর মধ্যে 92% লোকের হয়, 98% লোকের হয় না। তার মধ্যে আমি করে দিলাম। কে বলতে পারে যে তোমাদের সাথেও না হোক, এটাই আমি চাই, আবার হতেও পারে। তো যদি হয় প্রত্যেকেই, যদি দেখো 1 মাসে 2বার পিরিয়ড হচ্ছে, তোমাদের মানে পিরিয়ডের রঙটা একটু কালো কালো হচ্ছে, বা 3 দিনের জায়গায় কম পিরিয়ড হচ্ছে, অল্প অল্প পিরিয়ড হচ্ছে, 1 দিন 1.5 দিন 2 দিন বা 3 দিন হালকা হচ্ছে, অবশ্যই তোমরা ডাক্তারের সাথে যোগাযোগ করো। ওখানে গিয়ে ইউরিন টেস্টটা করিয়ে, নিজে প্রেগা নিউজ কিনে ইউরিন টেস্ট করিয়ে, ধরো তুমি প্রেগনেন্ট হলে নর্মাল ওয়েতে ইউরিন টেস্টে ধরা পড়ে গেল যে ইউ আর প্রেগনেন্ট, সো ইটস ওকে। কিন্তু তুমি ওই প্রেগনেন্টের প্রসিডিওর করার পরও যদি ধরো ইউরিন টেস্টে ধরা পড়লো না, পিরিয়ড হলো, এরকম করে হচ্ছে 1 দিন 2 দিন হলো, তো অবশ্যই তোমরা সেই ক্ষেত্রে ডাক্তারের সাথে যোগাযোগ করো। আর প্রেগানিউস কিডে টেস্ট করলেও, আমার প্রথম বাচ্চা প্রেগানিউস কিডেই হয়েছে, টেস্ট করলেও তাও ইউরিন টেস্ট করো, ডাক্তারের কাছে যেও। এটা আমার সবার কাছে অনুরোধ। আশা করব এই ভিডিওটার মাধ্যমে তোমরা কিছু জানতে পারবে, আমি তোমাদের কিছু জানাতে পারলাম আমার জীবনের কাহিনী। তো আজকের মতো এই পর্যন্তই। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন, আর আমার ব্লগ দেখতে থাকুন। অনেক হাসি খুশির মধ্যেও অনেক দুঃখ চাপা পড়ে থাকে। তো আজকে সেই দুঃখের ঘটনাই আমি তোমাদেরকে আমার শেয়ার করব। নমস্কার, আশীর্বাদ করবেন যেন আমি আপনাদের সামনে আরও ভালো ভালো ব্লগ আনতে পারি। নমস্কার।